আমি পিয়ালি। তো আজ আমি চলে এসেছি আমার এই বইমেলা থেকে সংগ্রহ করা কিছু বই নিয়ে। এবার আমি অ্যাকচুয়ালি কয়েকদিন আগেই এরকম একটা ভিডিও করেছিলাম যে কী রকমভাবে আমি বই কেনার বা বই পড়ার প্ল্যান করছি 2026-এ আমার যে বই পড়ার প্ল্যান সেটা নিয়ে। কারণ যেটা হয় কি, আমরা বই মানে অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে বলতে পারি, আমি তো প্রচণ্ড বই কিনতে পছন্দ করি। এবার সেক্ষেত্রে নিজেকে অনেক সময়ই বোঝানো যায় না যে না, এই বইটা এখন পড়তে পারবো না বা পরে নেব, যেটা নিয়ে আমাদের একটা অসুবিধার মধ্যে থাকতে হয় অনেক সময়। তো এই বছর আমি যেটা বললাম যে আমি একটা মানে নিজেকে সর্টেড করেছি যে আমি নিজেকে খুব একটা আটকানোর চেষ্টা করছি না। যেমন আমি যে বইগুলো কিনতে চাই বা পড়তে চাই সেগুলোর ব্যাপারে আমি খুব ক্লিয়ার ইন দ্য সেন্স, আমি এটা নিয়ে আগের ভিডিওতেও আলোচনা করেছি যে আমি শুধু এটাই দেখব ক্লিয়ারলি যে আমি সেই বইগুলোকে পড়বো কিনা, আর দেখেই আমার পড়তে ইচ্ছে করছে কিনা, আমার নিজের সাথে কোথাও কানেক্ট করছে কিনা। এই কারণে নয় যে সবাই কিনছে বা এইটা কিনলে আমি একটা বিশেষ কেউ হয়ে যেতে পারবো বা আমি বিশাল কিছু জেনে যেতে পারবো। অনেক সময় আমাদের মধ্যে এটা কাজ করে যে আমরা সব কিছু জানতে চাই, সব কিছু বুঝতে চাই, কিন্তু সব কিছু আমাদের বোঝার মতো নয়ও। ঠিক আছে, মানে এমন একটা বই হতে পারে, টপিক হতে পারে যেটা অন্য কারোর ক্ষেত্রে হয়তো খুব শ্যুট করলো, কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদমই শ্যুট করবে না। জাস্ট বিকজ টপিকটা খুব ভালো বা জাস্ট বিকজ অন্য কেউ সেটাকে খুব এনজয় করেছে বলে আমিও সেটা নিয়ে দেখতে গেলে খুব মুশকিল পড়ে যাব। তখন যেটা আমি চাইছি পড়তে সেটার থেকে অনেক দূরে সরে যেতে পারি। সেই কারণে অবশ্যই সবারটা শোনা উচিত, দেখা উচিত, বোঝা উচিত, জানা উচিত, কিন্তু নিজেকে আগে ভালোভাবে প্রশ্ন করা উচিত একটা বই কেনার আগে যে আমি কী ধরনের কী পড়তে চাই। আমি বেশি কথা এখানে বলবো না, কারণ প্রচুর বই দেখাবো। আমার এবছরের বইমেলা থেকে সংগ্রহ করা বইগুলো আমি দেখানো শুরু করছি, এবং প্রচুর বই আছে দেখানোর। আর আমি নিজেকে খুব একটা আটকাচ্ছি না, আমার যেগুলো মনে হচ্ছে আমি সত্যিই পড়তে চাই এবং দেখলেই আমার পড়তে বসে যেতে ইচ্ছে করবে, আমি সবই সংগ্রহ করেছি। আমি অনেক দিন ধরে প্ল্যানও করেছিলাম যে এবছর বইমেলায় আমি খুলে বই কেনাকাটা করব, কারণ আমি সারা বছরের যে বই কেনাকাটাটা সেটা আমি অনেকটাই কমিয়ে দিয়েছি। তো বাকি কিছু গিফটের বই আছে, কিছু ওই কুপন জিতে বই আছে, মানে কুপন দিয়ে বই যেগুলো পাওয়া যায় আর কি 1000 টাকার পরে, সেই সব তো আছেই। তো আমার অনেকটা টাইম লাগবে, আর এরপরেও আরও অনেক ভিডিও আসবে যেগুলো আমি বইমেলা থেকে কিনেছি বা কিছু বই অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। সেই রকম ভিডিওগুলো আমি পরপর নিয়ে এসে দেখাবো কী কী বই আমার সংগ্রহ হয়ে এলো বা যেগুলো আমি গিফট পেয়েছি। আজকে কিছু বই দেখাচ্ছি। আর এই বইমেলার আগে হয়েছিল হচ্ছে, আমি গেছিলাম কৃষ্ণনগরে আমার একটি বন্ধুর বাড়ি। তো সেখানে গিয়ে আমি কৃষ্ণনগর বইমেলায় যাই, এবং কৃষ্ণনগর বইমেলা থেকেও আমার কিছু বই সংগ্রহ করা হয়, সেগুলোও দেখাবো। এবং তার আগেই রবীন্দ্র সদনে একটি লিটল ম্যাগাজিন মেলা হয়েছিল, সেখান থেকেও আমার কিছু বই সংগ্রহ করা হয়েছে, আমি সেগুলো নিয়েও কথা বলবো। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে, যতটা পারবো আমি শর্টে করব। মোটামুটি বিষয়বস্তু, দাম আর পেজ সংখ্যা কত সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করছি। তো শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, তো আমি প্রথমেই দেখাচ্ছি আমি রবীন্দ্র সদনের লিটল ম্যাগাজিন থেকে কী কী সংগ্রহ করেছি, তারপর আমি আস্তে আস্তে এগোচ্ছি। হ্যাঁ, তো ফার্স্ট বই আমার যেটা আমি সংগ্রহ করেছিলাম লিটল ম্যাগাজিন থেকে, এটা হচ্ছে উত্তম ভট্টাচার্যের ব্যাধি। এটা আমার, আমি জানি না এটা আমার কেমন লাগবে। আমি একটা গল্প পড়েছি, আমার মোটামুটি লেগেছে, বিশাল কিছু ভালো লাগেনি। আমি এটা দেখালাম কারণ এই লিটল ম্যাগাজিন আমাকে অনেক কিছু শিখিয়েছে যে যখন আমি একটা বই নিচ্ছি তখন সেটা নিয়ে আমার বেশ কিছুটা পড়ে নিয়ে ভালোভাবে বুঝে নিয়ে যে সেটা কতটা আমার ভাইবসের সাথে ম্যাচ করছে, আমি কতটা সেটার জন্য ঠিকঠাক, তবেই লিটল ম্যাগাজিন থেকে কিছু কেনা উচিত। তো ওই জন্য আমি খুব ইম্পালসিভলি কিছু কিনি না। হ্যাঁ, কেনাটা আমার সেম আছে, এবং আমি প্রচুর পয়সা জমিয়ে তবেই আমি এই বইমেলা থেকেও বই কিনছি। অনেকেই মনে করবে এত বই কিনছি, কিন্তু এর জন্য আমি প্রচুর দিন ধরে পয়সা জমিয়ে তবেই আমি মানে সেই রকমভাবে বাজেট ফিক্স করেই কিনছি, এবং পরবর্তীকালে যাতে কোথায় কম করব বা কী সেগুলো প্ল্যান করেই হচ্ছে সব। তো সেই আর কিন্তু এই লিটল ম্যাগাজিনে সময় অনেক সময় হয়ে যায় যে আমরা এমন অনেক কিছু কিনে ফেলি যেটা হয়তো খুব একটা কানেক্ট করতে পারবো না, তো সেটা বোঝারও একটা জায়গা থাকতে হয়। তো আমার ক্ষেত্রে এটা হয়েছে অনেক সময়, সেই কারণে আমি একটু ভেবেচিন্তেই কিনছি। এই বইটা আমি কাউকেই রেকমেন্ড করবো না, এটা আমি নিয়েছি, আমি পড়ার পরে অবশ্যই শেয়ার করবো আমার কেমন লাগলো।
তো এই বইটির দাম হচ্ছে 150 টাকা। আর বইটি প্রকাশিত হয়েছে পরম্পরা যে টেবিল ছিল সেখান থেকে। এরপর আমি এই বইটা দেখছিলাম, ঈশ্বর কোথায় আছেন, এশিয়ান পাবলিকেশন বলে একটা জায়গা থেকে। তো অনিতা কুণ্ডুর লেখা। আমি জানি না, এটা জাস্ট একটু পড়ছিলাম, তো শুরুটা ঠিকঠাক লাগছে। যদি আমার ভালো লাগে আমি নিশ্চয়ই এটা শেয়ার করব। আর এটা একটা বই। এটার দাম দেওয়া আছে 200 টাকা। এটা ওনারা ডিসকাউন্ট দিয়েই দিয়েছিলেন। তার পেজ নাম্বার হচ্ছে 96। এই দুটো শারদ সংখ্যা নিয়েছিলাম আমি সপ্তদা থেকে। এখানের একটা বই আমার খুব পছন্দ হয়েছিল তার কভার দেখে, তো ওনারই লেখা গল্প এখানে দেখলাম আছে এই শারদ সংখ্যাতে, প্লাস ওদের যে পাবলিকেশনের অন্যান্য রাইটার তাদেরও গল্প আছে। তো সেই কারণে এই দুটো নিয়েছি আমি। যদি ভালো লাগে পরবর্তীকালে হয়তো লিটল ম্যাগাজিনে ওদের কোনো বই নিতে পারি। তো এইটা একটা। এগুলো 150 টাকা করে নিয়েছে, মানে ডিসকাউন্ট দিয়ে কম কম নিয়েছে, লেখা আছে 150 টাকা। লিটল ম্যাগাজিনের জায়গা থেকে নেওয়া আমার শেষ বই, যেটা আমি আচ্ছা দা তো এই একটা বই যেটা আমি রিপাবলিকেশন মানে এর টেবিল থেকে নিয়েছিলাম, শ্বাসমূল। আর তার সাথে নিয়েছিলাম ষড়যন্ত্রের স্বরলিপি। ওই বইটি আমি একদমই খুঁজে পাচ্ছি না কিছুক্ষণ, মানে আমি দেখেছিলাম ওটা কোথায় রেখেছি এখন জানি না। তো ওই বইটা আমি পরে হয়তো দেখাবো। ওটা একদম পাতলা একটা জাস্ট এমনি ছোটো ইয়ের মতো বই, যেখানে কিছু মানে ওই স্বরবর্ণ অনুযায়ী কিছু লাইন, জাস্ট দুটো করে লাইন দেওয়া আছে। ওটা খুব সুন্দর লেগেছিল আমার, আমি জানি না কোথায় রেখেছি ওটা, পরে আমি নিশ্চয়ই দেখাবো পেলে। তো আর তার সাথে এটা নিয়েছি, এটা কিন্তু বেশ ভালো গল্প। এবং এখানে না মানে এই যে 10টা গল্প আছে, এখানে বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষদের নিয়ে গল্পগুলো লেখা হয়েছে। পেশা মানে যেই পেশাগুলো নিয়ে আমরা অতটা ভাবি না, মানে নৌকোর পাটাতন তৈরি করা বা নৌকা তৈরি করা বা সেই ধরনের কাঠের কাজ করার একটি মানুষ, একজন যে ঠাকুরের যে চালা হয়, ঠিক আছে, দুর্গা প্রতিমার যে কাঠ চালা, সেই চালা বিক্রি করে কীভাবে তাদের সংসার চলছে, এই ধরনের কিছু মানুষদের নিয়ে গল্প। আমার তো খুব ভালো লাগছে এগুলো পড়তে। তো মানে এটা পুরোপুরি অন্য রকমের একটা লেখা। তো আমার বেশ ভালো লাগলো এদের কাজ। এদের নাম, মানে এদের টেবিলটা ছিল এর টেবিল। তো এদের বইগুলোর প্রচ্ছদও বেশ সুন্দর, লেখাও বেশ ভালো লাগছে, হয়তো পরবর্তীকালে আমি নিতেও পারি আবারও। তো এই ছিল আমার লিটল ম্যাগাজিন থেকে সংগ্রহ করা কিছু বই। এবার আমি দেখাচ্ছি কৃষ্ণনগর বইমেলা থেকে আমি যে বইগুলো সংগ্রহ করেছি সেগুলো। তো প্রথম বই হচ্ছে এলভিস ও অমলা সুন্দরী, শ্রমিক ঘোষের লেখা। এটা সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেয়েছিল। তো এই বইটা। আমি একটা জিনিস উপলব্ধি করছি যে আমার একটু মনস্তাত্ত্বিক, যেহেতু আমার বিষয় সাইকোলজি বলেই যে শুধু তাই নয়, কিছুটা সেই বিষয়ের সাথে জুড়ে থাকলেও বাকিও আমার একটু যে কোনো বিষয়েরই মনস্তাত্ত্বিক জায়গায় পৌঁছাতে বেশি ভালো লাগে। তো এই মানে কথাটাও যদি থাকে মন বা মনস্তাত্ত্বিক কিছু, আমাকে সেটা খুব চট করে একটা মানে আমার মনে হয় সেই রকম ধরনের কিছুই আমি চাইছি। তো এখানেও সেরকমই লেখা হয়েছে যে গল্পগুলো আছে সেগুলো সবটাই ওই দ্বিধা, রাগ, উন্মাদনা, প্রেম, ভয়, ফ্যান্টাসি, এইসব চেনা অনুভবের আড়ালে থাকে তার নিজেরই অন্য এক সত্তা, যা তার নিজেরও চেনা নয়। সেই সমান্তরাল জীবনের কাহিনী আমাদের শোনাতে চান সমীর ঘোষ। নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের বীভৎসতা, কলিগদের কাছে অবিরাম উত্ত্যক্ত হয়ে উন্মত্ত হওয়া যুবক, সামাজিক কাঠামো রূপান্তে দাঁড়ানো রাজনৈতিক খুনে মাস্তান,
কর্পোরেট মিডিয়া আর জাতপাতের আবর্তে হেরে যাওয়া, নুক্কার নাটকের কুশীলব, সব ফুরিয়ে যাওয়া অসহায় বৃদ্ধ বৃদ্ধারা কিংবা অর্থনীতির শীর্ষবিন্দুতে দাঁড়ানো অ্যাড ফিল্ম মেকার বা শিল্পী, সমাজের বিভিন্ন একা নিরুপায় হেরে যাওয়া মানুষ আর তাদের বহুবিধ প্রান্তিকতা, তাই নিয়েই শ্রমিকের গল্প এক নতুন আঙ্গিকে। তো আমার এটা পড়েই ভালো লাগলো বলে এটা নিয়েছি। বইটা প্রকাশিত হয়েছে সোপান থেকে। বইটির দাম 250 টাকা আর বইটির পেজ সংখ্যা 132। আচ্ছা, সোপান থেকেই আমি আর একটি বই নিয়েছি, সেটা হচ্ছে সমুদ্র কথা, গৌতম কুমার দাস। আমার বেশ কয়েকদিন ধরে সমুদ্র নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল, তো সেই কারণেই এই বইটা নেওয়া। আর এই বইটা সমুদ্র, তটরেখা, উপকূল অথবা গভীর সমুদ্রের নানান বিষয়ে, যা শুধুমাত্র গবেষক সমীক্ষক নয়, ভ্রমণার্থী বা সৌন্দর্য পিপাসু সাধারণ জনেরও জেনে রাখা অত্যন্ত জরুরি। সেই সব বিষয়ের বৈজ্ঞানিক বিশ্লেষণ কাহিনী আকারে অথবা সহজ সরল সাবলীল ভাষায় উপস্থাপিত হয়েছে সমুদ্র কথায়। প্রবাল, প্রবাল দ্বীপ, প্রবাল প্রাচীর থেকে শুরু করে লবণ জলের লাবণ্য অথবা জীব সম্প্রদায়ের খোলামেলা বিবরণেই সমুদ্র বিজ্ঞানের সব শাখারই ভৌত, রাসায়নিক, ভূতত্ত্ব, জীববিদ্যার কিছু কথা ও কহন সমুদ্র কথা। তো এটা একটা প্রবন্ধর বই, যেটা সমুদ্র বিষয়ক জায়গা নিয়ে লেখা আছে। তো আমার খুব ইন্টারেস্ট লেগেছিলো বলেই আমি এটা নিয়েছি। বইটা হচ্ছে 128 পেজের আর বইটার দাম ছিল 150 টাকা। আচ্ছা, ওখান থেকে মানে সোপান থেকে নেওয়া আমার শেষ বই হচ্ছে মাঠরাখা, যেটাও সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেয়েছিল। এটি হামিরুদ্দিন মিদ্দার একটি ছোট গল্পের সংকলন। এটাও সোপান থেকে প্রকাশিত হয়েছে। জ্যোৎস্না রাতে শিশির ভেজা আল ধরে কানকোয়ে হেঁটে যায় মাছ, ডালিম গাছের ছায়ায় ফুটে ওঠে কারো অবয়ব, মাঠ পাহারায় থেকে মাঠরক্ষা শুনতে পায় লক্ষ্মীর পদধ্বনি, নিজ ভূমে পরবাসী হওয়ার কষ্টে কেউ খোঁজে দেশবাসী হওয়ার পরিচয় লিপি, আলো হাতে কে যেন হেঁটে চলে সংস্কারের গণ্ডি ছাড়িয়ে যাবে বলে, জীবিকার সন্ধানে হন্যে হয়ে যাওয়া তরুণের কাছে ধান ক্ষেতের বাতাস বয়ে আনে ফসলের ঘ্রাণ, পেটের টানে কেউ মেলায় মেলায় সাইকেলে বয়ে নিয়ে যায় ছোট্ট খেলনার দোকানপাট, ডাঙা জমিনের মানুষের দল বেঁধে খাটতে আসে নাবাল ভূমিতে। গ্রামের প্রকৃতি বদলে যাচ্ছে, বদল ঘটছে তার সমাজেও। তারই অতি বস্তুনিষ্ঠ বর্ণনাই শুধু নয়, এই সব গল্পে তার স্বরূপটিও উন্মোচিত হয় কুশলীর কলমে। শহরের রীতিকথার বাইরে গিয়ে এরকম আরও সব গল্প হয়ে ওঠে গ্রামের মর্মকথা। আচ্ছা, হামিরুদ্দিন মিদ্দার ব্যাপারে একটা কথা বলার, যে উনি নিজেও কিন্তু কৃষক একজন, সেখান থেকে ওনার লেখক হয়ে ওঠার একটা জার্নি আছে। এবং উনি সমস্ত গ্রামের মানে যেভাবে মানে উনি গ্রামকে খুব, যেহেতু ওখানেই ওরকম পরিবেশে উনি বেড়ে উঠেছেন এবং ওখানেই ছিলেন, ওখানেই আছেন, থাকেন, তো ওনার লেখার মধ্যে সেই গ্রামের চিত্র বারবারই খুব অসাধারণভাবে ফুটে ওঠে ওনার জীবনের মধ্যে দিয়ে, জীবনবোধের মধ্যে দিয়ে। তো মানে ওনার মতন একজন লেখক, যিনি পরিযায়ী শ্রমিকের অভিজ্ঞতা আছে, যার যার মাঠে চাষ করার অভিজ্ঞতা আছে, গ্রামের জীবনের সাথে যার এত প্রত্যক্ষ মানে অভিজ্ঞতা, সেই রকম একটা মানুষের লেখা পড়া এবং সেই রকম একটি মানুষকে লেখক হিসেবে চিনতে পারার মধ্যে একটা অসম্ভব ভালো লাগা কাজ করে। তো আমারও সেরকমই হচ্ছে। তো আমার ওনার লেখা খুব ভালো লাগে, আমি শারদিয়াতে পড়েছি। তো এইটা একটা বই। আচ্ছা, এরপর আমি ইবুক লিস্ট থেকে দুটো বই নিয়েছি কৃষ্ণনগর বইমেলা থেকে। তো এই বইটা হচ্ছে আদমখোর হাভেলি, শ্যামল ঘোষের লেখা। এটাই অলৌকিক অতিলৌকিক কিছু গল্প নিয়েই বইটা। আচ্ছা, এই বইটার দাম হচ্ছে 230, পেজ সংখ্যা 112 আর 7টা গল্প আছে এতে। শ্যামল ঘোষের তিব্বতী পুঁথি বইটি খুবই জনপ্রিয় একটি বই। তারপরে আমার কাছে এই বইটাই এলো। ইবুক লিস্ট থেকে নেওয়া আমার আরেকটি বই এবং টিকটিকির চোখ, অভিষেক দত্তর লেখা।
আচ্ছা, এখানে বলছে যে এটা বইটির দাম হচ্ছে 230 টাকা, আর বইটির পেজ সংখ্যা 168। এখানে বলছে প্রথম গল্পে এক যে ছিল বিল, একটি ভৌতিক গল্প যেখানে রয়েছে 3 বন্ধু ঝড়ে এক গ্রামে আটকে পড়ার অভিজ্ঞতা। দ্বিতীয় গল্প অপরিচিতা, একটি ছেলে ও একটি মেয়ের প্রেমকে কেন্দ্র করে একটি সাইকোলজিক্যাল গল্প। তৃতীয় গল্প গন্ধটা বড্ড চেনা, একটি ছেলে শান্তিনিকেতন থেকে ফেরার পথের একদম অন্যরকম অভিজ্ঞতা যা ভয়ঙ্কর। চতুর্থ গল্প বেগুনি রঙের ফুল, 5 বন্ধুর গল্প, কিন্তু সেই গল্পে রয়েছে ভয় ও রিপু। পঞ্চম গল্প ভালোবাসার কাঙাল, একটি নৃশংস খুনের ওপর লেখা সাইকোলজিক্যাল থ্রিলার। শেষ গল্প টিকটিকির চোখ, একটি ডার্ক ফ্যান্টাসি গল্প যাতে একটি দাম্পত্যে বাধা হিসেবে দেখা যায় এক টিকটিকিকে। তো ভীষণই ইন্টারেস্টিং লেগেছিল এটা পড়ে, তাই জন্যই এটা নিয়েছিলাম। আচ্ছা, এবার আমি দেখাবো আমার বইমেলার প্রাঙ্গণ থেকে কেনা সমস্ত বই, কিন্তু আজকে সমস্ত বই দেখানো কোনোভাবেই সম্ভব না, প্রচুর বই আছে। তো আমি আস্তে আস্তেই দেখাবো। আজকে আমি কিছু বই দেখাচ্ছি, আবার পরের দিন যতগুলো হয় দেখা যাক। তো কিছু বই আজকে দেখানো শুরু করছি। বইমেলা থেকে নেওয়া আমার প্রথম বই হচ্ছে অনুপম মুখোপাধ্যায় প্রণীত অপারকাম। অপারকাম বাংলা উপন্যাসের যুগান্তকারী লেখা। প্রকাশনার পক্ষ থেকে এই দাবি আমরা রাখছি, সমকামকে বাংলা সাহিত্য খুবই সন্তর্পণে নাড়াচাড়া করেছে আজ অবধি। অনুপম মুখোপাধ্যায় দুঃসাহসী কলমে এই উপন্যাসে প্রত্যেকটা শব্দ হয়ে উঠেছে কামুক, প্রত্যেকটা বাক্য হয়ে উঠেছে অপার। অপারকামের মতো ঘটনা বাংলা গদ্য সাহিত্যে আজ অবধি ঘটেনি। অপারকাম তথাকথিত এরোটিক উপন্যাস নয়, পাঠককে যৌনভাবে উত্তেজিত করা এই উপন্যাসের লক্ষ্য নয়। বাঙালি সমাজ এই উপন্যাসের ভাষাভূমি। মানুষকে বাদ দিয়ে কাম প্রসঙ্গ তো হয় না, তাহলে একজন সামাজিক মানুষ হিসেবে আপনি কামকে কোন চোখে দেখেন পাঠক? এই উপন্যাস সম্ভবত আপনার দৃষ্টি বদলে দেবে। আচ্ছা, এটা তবু প্রয়াস থেকে প্রকাশিত, আর এর দাম হচ্ছে 350 টাকা। আর এর পেজ সংখ্যা 151। এরপর আমি আরেকটি বই নিই, যেটা দূর্বা প্রকাশনী থেকে নিই। এটা হচ্ছে মৈত্রী রায় মৌলিকের রেশম নগরীর অকথিত কাহিনী পূর্ণগ্রহণ। কাহিনীর শুরু 13 শতকের দ্বিতীয় দশকে তৎকালীন খোরাসান দেশের ঐতিহ্যময় নগর নিশাপুরের লাগোয়া পুশান গ্রামে। খোরাসানের পাহাড়ি পাথরে পাওয়া যায় নীলকান্তমণি আফরোজা, যার রং আসমানি নীল। পুশান গ্রামে এমন এক ঘটনা ঘটে যার ফলে ইচ্ছা না থাকলেও চেঙ্গিস খান আক্রমণ করলেন খোরাসান। ধ্বংস হতে লাগলো একের পর এক রেশম বাণিজ্য নগরী বুখারা, সামারকান্দ, হিরাত, মাভ, নিশাপুর। এদিকে হিন্দুস্তানের 4 তরুণ বাড়ি থেকে পালিয়ে রওনা দিল বাণিজ্য নগরী আল বাসরা। মঙ্গল হামলায় বিধ্বস্ত নগরগুলোর দিকে বেপরোয়াভাবে এগিয়ে যাচ্ছে তারা। চলার সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হচ্ছে নিজেদের সম্পর্কের ধারা। সেই সঙ্গে যুক্ত হয়েছে লক্ষণাবতীর 2 তরুণের প্রেম ও পরিণতি। প্রতিটি জীবন যেন পরস্পরের সঙ্গে যুক্ত। দিল্লির সুলতান তখন ইলতুৎমিশ কন্যা রাজিয়া রাজকাজে দক্ষ হয়ে ওঠার চেষ্টা করছেন। পাশাপাশি খোরাসান, ইস্পাহান, তুর্ক দেশ থেকে পালিয়ে আসা সুফির দল দিল্লিকে বেছে নিয়েছেন তাদের নিশ্চিন্ত সাধনার স্থান হিসেবে। 13 শতাব্দীর প্রথম দিকে মাত্র 8-10 বছরের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল একটা দেশ। যুদ্ধ হিংসার পরিণতি হলেও তার পরতে পরতে মিশে থাকে জীবনের অন্যরকম স্বাদ, যার থেকে জন্ম নেয় এক অন্য দর্শন। তো এই ছিল পূর্ণগ্রহণ। তো এটা একটা বই যেটা আমি দূর্বা থেকে নিয়েছি। তার দাম 450 টাকা। হিন্দুস্তানের বিভিন্ন প্রান্তের 3 কিশোর যুবা এবং এক কিশোরী খাম্বাত উপকূল থেকে পাড়ি দেয় মধ্যপ্রাচ্যের বাণিজ্য নগরী বসরা। পরস্পরকে এমনকি নিজেকেও তারা বোঝাতে চেয়েছে তারা বসুরা যাচ্ছে শুধুমাত্র বাণিজ্য করতে, তবে অজুহাত মাত্র না হলেও বাণিজ্য মূল উদ্দেশ্য নয়, কারণ বসরা থেকে তাদের 3 জনের চলে যায় তৎকালীন খোরাসানের সমরকন্দে। এই নগরীতে তখন বইছে মঙ্গল ঝড়। সমরকন্দে কী অপেক্ষা করছে তাদের জন্য? 1300 সালে প্রথম ভাগে অন্ধকারে হারিয়ে যেতে থাকা এক সভ্য দেশ আর কয়েকজন ভাগ্যতাড়িতের কাহিনী। বইটিতে এরকম পিছনে এবং সামনে এরকম ম্যাপ দেওয়া আছে, এরকম টিকা টাইপের দেওয়া আছে। এর পেজ সংখ্যা হচ্ছে 473, মানে উপন্যাসটা শেষ হচ্ছে 473 পেজে। আচ্ছা, এবার আমি কমলিনী থেকে আমার একটা বই নেওয়া ছিল, ফ্রয়েডের চোখে মোজেস বলে একটা বই প্রবন্ধের, কিন্তু ওই বইটা আসেনি, বললো ওটা 30 তারিখের পর আসবে নাকি। তো আমার এই বইটা দেখে পছন্দ হলো, তো আমি এইটা নিয়েছি।
নরবলির ইতিহাস, দুর্গাপদ চট্টোপাধ্যায়ের লেখা। যৌন সম্বন্ধের চমৎকারিত্বের জন্য শরীরের মধ্যে স্ত্রী পুরুষের জননাঙ্গ তখন সর্বাপেক্ষা রহস্যময় শক্তি বলিয়া বিবেচিত হইত। এই জন্য দৈবশক্তি সন্তুষ্টির জন্য জননাঙ্গের রুধির দানই তাদের নিকট বেশি উপযোগী বলে মনে হয়। বর্তমান সমাজে এই প্রথা একেবারে লুপ্ত হয়নি। বহু জাতি আচারকে এখনও পবিত্র ধার্মিক কৃত্যের অঙ্গ হিসেবে দেখে। রুধির দান আদিম সমাজে ধর্মের অঙ্গ হয়ে উঠলে ক্রমে পশুবলি নরবলি প্রথাও সমাজে প্রচলিত হয়ে যায় এবং রুধিরের এই রূপ মাহাত্ম্যের জন্য ইহার বর্ণ অর্থাৎ লাল রঙ শেষে দৈবী শক্তির পরিচায়ক বলে গণ্য হয়ে থাকে। কালিকা পুরাণে ৭৬ অধ্যায়ের অংশে বলা হয়েছে, নরেন বলিনা দেবী সহস্রং পরিবৎসরান বিধিতত্ত্বেন চাপোন্নতি তৃপ্তিং লক্ষণ ত্রিবৈনরা। অর্থাৎ একটি নরবলিতে দেবী সহস্র বৎসর আর ৩টি নরবলিতে দেবী লক্ষ বৎসর তৃপ্তি লাভ করেন। যদিও কবে থেকে পৃথিবীতে নরবলি হিউম্যান স্যাক্রিফাইস সূচিত হয়েছিল তা অস্পষ্ট। স্প্যানিশ ইতিহাসবিদ দিয়েগো দুরান দাবি করেছেন এই মন্দির উদ্বোধনের সময় ৮০,৪০০ নারী পুরুষ শিশুকে বলি দেওয়া হয়েছিল। মানুষের টোটেম বিশ্বাস ও পরবর্তী ফলন ও জমির উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমে নারীর যৌনাঙ্গ শোণিত এবং নারী বলি ও ক্রমে পুরুষ বলি সূচিত হয় সমাজে। তো এটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল। এটা একটা নন ফিকশন। আচ্ছা, বইটার পেজ সংখ্যা হচ্ছে ১৬১ আর বইটার দাম হচ্ছে ২৫০ টাকা। আচ্ছা, এবার স্মেল অফ বুকস থেকে আমি কিছু বই নিয়েছি, সেগুলো দেখাচ্ছি। প্রথম বই হচ্ছে হাতুড়ে হাড়ু। এটা লিখেছেন প্রতীক মিত্র। আজকের বিশেষ বিশেষ খবর। সাবধান, গ্রাম বাংলার নিস্তব্ধ রাতকে কাঁপিয়ে তুলেছে এক রহস্যময় খুনির আতঙ্ক। একের পর এক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পুরুষদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকতে দেখা যায় রক্তমাখা রাস্তায়। কে এই খুনি? ন্যায় বিচারের দাবিদার নাকি বিকৃত মনস্ক কোনো এক পাগল, যার একমাত্র অস্ত্র শুধু এক নির্মম হাতুড়ি? দিশেহারা পুলিশ ও সন্ত্রস্ত গোপালপুরবাসীদের মুখে মুখে একটাই নাম, হাতুড়ে হাড়ু। কে এই হাতুড়ে হাড়ু? এই উত্তরের খোঁজে তদন্তে নামছে এক তরুণ পুলিশ অফিসার, যাকে রাতে ঘুমোতে দেয় না অতীতের ক্ষতবিক্ষত স্মৃতির দল। সত্যের সন্ধানে নামতেই সে যেন আরও জড়িয়ে পড়ছে প্রতারণা, মিথ্যা আর পুরনো অপরাধের গোপন জালে। প্রতিটি পদক্ষেপে খুলে যাচ্ছে এক একটি চমকপ্রদ মোড়, প্রকাশ পাচ্ছে অপরাধের রক্তাক্ত ইতিহাস। কিন্তু তবু প্রশ্ন একটাই, কে এই হাতুড়ে হাড়ু? কেনই বা সে হাতুড়ি তুলে নিয়েছে হাতে? আমাদের পচে যাওয়া সমাজ আর তার নোংরা রাজনীতি কিন্তু নির্বাক। প্রতিটি খুনের পর প্রশ্নটা আরও জোরালো হচ্ছে। শেষ পর্যন্ত কি সত্য উন্মোচিত হচ্ছে নাকি রহস্য থেকে যাচ্ছে অন্ধকারে? খুনি ধরা পড়লেই কি খুন বন্ধ হবে? আচ্ছা, তো আমি এনার বই পড়িনি, আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো, আমি অনলাইনে যখন দেখেছিলাম। তো পড়ে দেখব। এবং আমি চাইছি বইমেলা থেকে সংগ্রহ করা সমস্ত বইয়ের প্রথমে এমন লেখকদের বই পড়তে যাদের লেখা আমি পড়িনি। এবং আরও একটা বিষয় যেটা আমি একটু শেয়ার করব তোমাদের সাথে, যে আমি লক্ষ্য করে দেখেছি ছোট গল্পের যে বইগুলো হয় না, সেগুলো পড়তে আমার অনেক বেশি সময় লাগে। একটা গল্পের যে বইগুলো হয় সেগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ একটা ছোট গল্প শেষ করার পর অনেকটা সময় লাগে নিজেকে দিতে, তারপর আমরা আর একটা গল্পে যেতে পারি। কিন্তু যখন একটা গল্প বা একটা উপন্যাস থাকে একটা বইতে, সেটা শেষ করার তাগিদেই শেষ হয়ে যায়। হ্যাঁ, তো ওই জন্য আমি লক্ষ্য করে দেখলাম আমার ক্ষেত্রে ছোট গল্পের একটা বই শেষ হতে অনেকটা সময় লাগে, কিন্তু একটা গল্পের বই শেষ হয়ে যায়। তো সেই কারণে আমি যেগুলো নতুন লেখক যাদের লেখা আমি আগে পড়িনি এবং যেগুলো একটাই গল্প আছে সেই রকম বই আমি আগে শেষ করব, তারপর আস্তে আস্তে ছোট গল্প একটা দুটো করে অন্যান্য বইয়ের সাথে পড়তে থাকতে পারি। তো এই ছিল পথিক মিত্রর লেখা হাতুড়ে হাড়ু। বইটির প্রকাশিত হয়েছে স্মেল অফ বুকস থেকে। এটা যেহেতু সত্য ঘটনা অবলম্বনে কিছু পেপার কাটিংয়ের ছবিও দেওয়া আছে বইয়ে। ১৩৮-৩৯ পেজ অবধি আছে এবং বইটির দাম হচ্ছে ২৪৯ টাকা। আচ্ছা, এরপরে আমি স্মেল অফ বুকস থেকে পথিক মিত্রেরই আরও একটি বই নিয়েছি, সেটা হচ্ছে প্রেমে পড়া বারণ। এটা ছোট গল্পের সংকলন। এটা থেকে আমি একটা গল্প অলরেডি পড়েছি এবং আমার বেশ ভালো লেগেছে, বেশ একটা গভীরতা আছে এবং গল্পটার মধ্যে বেশ মানেও আছে, ভালো লেগেছে। এবং সত্যি গল্পটার পরে আমি এখনো অবধি আর একটা গল্পে যেতে পারিনি। তো আমার ছোট গল্প পড়তে বেশ ভালো, মানে আর যদি সেটা একটু গভীর হয় সেরকম হয়, তাহলে অনেকটা টাইম লাগে সেটার পরে আবার ওই একই বই আর অন্য গল্পে যেতে।
এটা লক্ষ্য করছি বেশ অনেকদিন ধরেই। তো বইটা একটু সময় নিয়ে পড়তে হবে, এইটুকু আমার মনে হচ্ছে, কিন্তু বেশ ভালো লেখা। আচ্ছা, এখানে ব্লার্বে যেটা লেখা আছে একবার দেখবেন নাকি পড়ে? না, একবার পড়ে দেখতেই পারেন, হয়তো মনে পড়ে যাবে সেই ফেলে আসা কলেজের দিনগুলো। আপনার প্রথম ক্রাশের নামটা কি যেন ছিল, নামটা রিয়ান না নীলাঞ্জনা না শর্মিষ্ঠা? সরস্বতী পুজোর সেই দিনটা ভুলে গেছেন নাকি? আরে হ্যাঁ, যেদিন ওনাকে, তো এখানে একটা ভূমিকা দিয়েছে, কিন্তু এই লেখাটার সাথে গল্পের কোনো মিল কিন্তু নেই, আমি যতটুকু পড়ে বুঝতে পারছি। আচ্ছা, বইটির দাম হচ্ছে 249 টাকা, আর বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 152। আচ্ছা, এরপর স্মেল অফ বুকসেরই আরেকটি বই, চাঁদের প্রেমিক, বিনোদ ঘোষালের লেখা। এটা হচ্ছে ওই চাঁদের স্মেল অফ বুকসেরই একটা বই। এটা আমার কভারটা বেশ ভালো লাগলো, তাই জন্যই নিলাম। এই বইটির দাম হচ্ছে 249 এবং পৃষ্ঠা সংখ্যা 143। আচ্ছা, এরপর স্মেল অফ বুকসের আর একটা বই নিয়েছি, অসুখ বেলা। এখানে অনেক ধরনের ফোবিয়া নিয়ে বলা হয়েছে, অভিষেক টিটো চৌধুরী লেখা, সেটার জন্য আমার ইন্টারেস্ট লেগেছে। এখানে অনেকগুলো ছোট গল্প আছে যেগুলো কিছু কিছু ফোবিয়ার জায়গা তুলে ধরেছে সম্ভবত। এই বইটিতে 11টা গল্প আছে, 249 টাকা দাম, আর 150 পেজের, 180 পেজের এটা। হ্যাঁ, এরপর একটা বই নিয়েছি আমি, যেটা নিয়েছি বেঙ্গল ট্রাইকা থেকে, মৈত্রীর লেখা আই হোল। বইটির দাম 200 টাকা, বেঙ্গল ট্রাইকা থেকে প্রকাশিত, 92 পেজেস। বেঙ্গল ট্রাইকা থেকে আরেকটি বই নিয়েছি, নিহত হওয়ার আগে ও পরে, পিয়া সরকারের। এখানে যেটা লেখা আছে, পাপ কি, পুণ্যই বা কি, হত্যা, ষড়যন্ত্র, হিংসা, লোভ, প্রেম এবং প্রগাঢ় বন্ধুত্বের এই আখ্যানে শেষে হয়তো পাল্টে যেতে পারে তথাকথিত পাপ ও পুণ্যের সংজ্ঞা। ইন্সপেক্টর শ্যামলালের সত্য উন্মোচনের এই রোলার কোস্টার রাইডে আপনাকে স্বাগত। বইটির দাম 200 টাকা। বইটির পৃষ্ঠা সংখ্যা 111। আচ্ছা, এরপরে আমি সৃষ্টি সুখ থেকে দুটো বই নিয়েছি, একটা হচ্ছে যাত্রী 1 আর একটা হচ্ছে যাত্রী 2, দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা। এটা ওই লোকগান নিয়ে একটি প্রেম কাহিনী, তার সাথে সমাজ, লোকগান, তাদের যে জীবন, সেই সমস্ত কিছু উঠে এসছে এখানে। প্রথম বইটি 228 পেজের, এটার দাম হচ্ছে 249 টাকা। দ্বিতীয় বইটির দাম হচ্ছে 299, পেজ সংখ্যা 312। আচ্ছা, আমার এই বইটার কথা যখন জানতে পারি তখন থেকেই নাগা সন্ন্যাসীদের নিয়ে পড়ার একটা ইন্টারেস্ট কাজ করছিল, যে ওদের জীবনযাত্রা কীরকম, ওরা কীভাবে থাকে, ওদের মেন্টালিটি কীরকম, ওদের মাইন্ডে কী কাজ করে, সমস্ত কিছু আর কি। তো এই বইটা এবছরই বেরিয়েছে, খড়ি থেকে 10 নামী নাগা সন্ন্যাসীদের ইতিহাস, যদুনাথ সরকারের লেখা। তো এইটা একটা বই। আচ্ছা, বইটির মূল্য হচ্ছে 375 টাকা। বইটির পৃষ্ঠা সংখ্যা 181। প্রথম খণ্ডে আছে হিন্দু অদ্বৈতবাদের ইতিহাস, শঙ্করাচার্যের জীবনী, শঙ্করাচার্যের সময়কাল, শঙ্করাচার্যের শিক্ষা, 10 নামীদের 10টি সম্প্রদায়, 10 নামী সন্ন্যাসীদের নিয়ম ও আচরণ, আখড়া এবং তাদের গঠনতন্ত্র, আখড়াগুলির অতীত ইতিহাস, সংসার ধর্ম পালনকারী গৃহস্থ অথবা গোসাবি, হিন্দু যোদ্ধা পুরোহিত, তাদের আদি ইতিহাস। দ্বিতীয় খণ্ড হচ্ছে 10 নামী সন্ন্যাসীদের ইতিহাস, রাজেন্দ্রগিরি গোসাই, অনুপ গিরি ওরফে হিম্মত বাহাদুর কর্মজীবনের শুরুর কথা, জারদের সেবায় 1764 থেকে 66, বুন্দেলখণ্ড অযোধ্যার সেবায়, সম্রাটের সেবায়, সাম্রাজ্যের সেবায় অনুপ গিরির
কূটনীতি, গোসাই অনুপগিরির ও মহাদজি সিন্ধিয়ার ক্ষমতার লড়াই, মহাদজি সিন্ধিয়ার সাথে বিচ্ছেদ এবং বুন্দেলখণ্ড প্রবাস, আমাদের রাজপুতদের অধীনে সামরিক পরিষেবা, ব্যাংকিং ও সাধারণ প্রশাসনে গোসাইদের ভূমিকা, আঁকড়া মহানির্মাণীর একটা সংক্ষিপ্ত ইতিহাস। এরপর হচ্ছে ফ্রিডম বুকস থেকে আমি কিছু বই নিয়েছি, সেটা হচ্ছে সাঁকো। এটা হচ্ছে তন্দ্রা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এটাও একটা ছোট গল্পের সংকলন। আমার ওনার লেখা পড়ার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল, তার জন্যই নেওয়া। একশো 75 পেজের বই, 13টা গল্প আছে, 289 টাকা দাম। আচ্ছা, এর পরের বই হচ্ছে সতীর্থদের আদিম সরীসৃপ। এবার এই বইটা প্রকাশিত হয়েছে ফ্রিডম গ্রুপস থেকেই। আচ্ছা, 260 টাকা দাম এবং এই বইটি 128 পেজের বই। আচ্ছা, তারপরের বইটি হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার শোণিত সলিল। এটা আবিরের লেখা। ওনার সাইনও পেয়েছি, উনি তখন ওখানে প্রেজেন্ট ছিলেন, ওনার সাথে কথাও হয়েছে, বেশ ভালো লেগেছে। তো উনি আমাকে একটা রিভিউও লিখে দিতে বলেছিলেন, দেখা যাক, পড়ার পরে হয়তো দেব। আর এই বইটিও ফ্রিডম থেকে প্রকাশিত, যে ওনার সাইন। এখানে লেখা আছে, এক ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল খুন হয়েছেন, হত্যাকারী কে, খুনের মোটিভ কী, কেমন করে খুন করা হলো, উত্তর পাওয়া যাবে শোণিত সলিল উপন্যাসে। পাশাপাশি উপন্যাস সাক্ষী হয়েছে পরকীয়া প্রেম, সমকামিতা, বয়স্ক ব্যক্তির প্রতি এক তরুণীর রোম্যান্টিক আকর্ষণ, এই ধরনের আরও অনেক জটিল মানসিক অবস্থানের। উপন্যাসে আছে অসমবয়সী 2 পুলিশ অফিসারের সম্পর্কে টানাপোড়েন আর বর্তমান শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ বিশ্লেষণ। বিভিন্ন ধরনের মানুষ এবং তাদের সম্পর্কে জটিলতা ফুটে উঠেছে এই লেখাতে। সব কিছু মিলিয়ে উপন্যাসটি একটি রোম্যান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার। টাকা দাম, 192টা পেজ আছে। আচ্ছা, এরপরে এটি আমার আজকে আমি এটাই শেষ দেখাচ্ছি, আবার পরে দেখাবো অন্য ভিডিওতে। এটা হচ্ছে শালা আরান, নয়ন বসুর লেখা। এটা বসাক বুকস থেকে প্রকাশিত হয়েছে। বাংলা ভাষায় জাদু বাস্তবতা নিয়ে পূর্ণদৈর্ঘ্যের উপন্যাস গুটি কয়েক। শালা হারান তাদেরই একটি। উপন্যাসের চরিত্রগুলো একেবারে চেনা, আমাদের ঘরের লোকের মতো, শুধু তাদের প্রত্যেককে লেখক একটি করে সুপার পাওয়ার দিয়েছেন। যেমন প্রমোটার প্রভাস দেব যতদূর খুশি হাত লম্বা করতে পারেন, স্ত্রী চোখ বন্ধ করলেই দেখতে পান ক্যাবলা লোকটা কোথায় কী করে বেড়াচ্ছে, প্রাইভেট টিউটার দেখতে পান ছাত্রের মাথায় গুল্লি গুল্লি চোখের লাজুক খরগোশ বসে আছে, পাশে সহপাঠিনীর মাথার ওপর তখন গর্ভোদ্ধত নীল ইউনিকর্ন, ইত্যাদি ইত্যাদি। নাম চরিত্র নল কিশোর প্রেমিক মেঘের ওপর ঘুরে বেড়ায়, ইচ্ছে মতো বৃষ্টি নামাতে পারে মায়াবী শহরে নানাচে কানাচে। আর গোটা উপন্যাস জুড়ে সম্পর্কের উল মনে চলে এক অলিক ভালোবাসার আখ্যান। তা লৌকিক কিন্তু অলিক, ইন্দ্রিয়গ্রাহ্য তবু রূপকথাময়। শালা আরান আদন্ত বাস্তবতায় মোড়া উপন্যাস, শুধু এর ভাঁজে ভাঁজে রাখা আছে জাদু বাস্তবতার আশ্চর্য ছোঁয়া। তো এই সারিয়াল যে জায়গাগুলো আর কি, একটা জাদু বাস্তবতার জায়গা, এই নিয়ে পড়া আমার খুব বেশি নয়। তো নয়ন বসুর লেখাও পড়ার ইচ্ছে ছিল, তো সেই কারণে এই বইটা নেওয়া। দাম হচ্ছে 220 টাকা, পেজ সংখ্যা হচ্ছে 112। তো আজকে এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি কথা হবে আরও অনেকগুলো বই নিয়ে। সবাই খুব ভালো থেকো আর খুব ভালো করে বইমেলা এনজয় করো।